গোটা বিশ্ব এই মুহূর্তে ভারতের পাশে দাঁড়িয়ে গেল। পরিস্থিতি যত ঘোরালো হচ্ছে ততই বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশ নিঃশর্তভাবে টেরোরিজমের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে ভারতের পাশে দাঁড়াচ্ছে। আমি আপনাদের সামনে এই মুহূর্তে জর্জিয়া মেলোনি, ইতালির প্রাইম মিনিস্টারের একটা বক্তব্য শোনাবো। ইতালি ভাষায় বলেছেন, তিনি বলেছেন যে পাকিস্তান বাড়াবাড়ি করলে পৃথিবী থেকে পাকিস্তানের ম্যাপ মুছে দেওয়া হবে। সেই বক্তব্যটা শুনে আজকের পর্বটা আমি আপনাদের সামনে শুরু করতে চাই। শুনুন। L'Italia ti fa così schifo. Forse faresti bene a farti pagare il tuo stipendio milionario dai francesi invece di pretendere che ti venga pagato con i soldi del canone della RAI. La capitale d'Italia è Roma! Roma! È Roma la capitale d'Italia e vi dico di più. Roma dovrebbe essere la capitale dell'Unione Europea e voglio portare questa rivendicazione nel Parlamento Europeo, perché la capitale dell'Unione Europea non può essere il posto più comodo dove mettere gli uffici, deve essere il posto che rappresenta meglio la sua identità millenaria. শুনলেন, এই রকম স্ট্রং স্টেটমেন্ট খুব কম দেশের কাছ থেকে এসেছে অবশ্যই আমেরিকার কাছ থেকে। পরিষ্কার বলেছেন যে পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার সময় এসে গিয়েছে। ঠিক ইউনাইটেড নেশনসে ভারত যেমন পাকিস্তানকে একেবারে তুলোধনা করেছে, কার্যত ওই ঢঙে জর্জিয়া মেলোনি গোটা বিশ্বের সামনে পাকিস্তানকে এইভাবে এক হাত নিলেন। আমি আপনাদের সামনে এই মুহূর্তে দেখাচ্ছি যে গ্রিস তারা কমপ্লিটলি সমর্থন করেছেন। যদিও তুর্কির একটু অবস্থান আবার আলাদা হয়েছে। তুর্কি তারা বলেছে যে আমরা পাকিস্তানের পক্ষে রয়েছি, কিন্তু আপনারা জানেন তুর্কির সঙ্গে গ্রিসের একটা বাইল্যাটারাল আছে এবং সেখানে দাঁড়িয়ে গ্রিস পরিষ্কারভাবে ভারতের সমর্থন দিয়েছেন। বিশ্বের প্রচুর দেশ ভারতের পাশে দাঁড়িয়ে গিয়েছেন। তাদের একটাই দাবি, টেরোরিজমের জন্য যারা হাত পাকাচ্ছে সেই পাকিস্তানকে ভারতের থেকে একেবারে আলাদা তো আগেই হয়েছিল, এবার পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। আর সেই গুরুত্বপূর্ণ তথ্য এই কারণেই দেখাবো যে ভারতের অবস্থান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস জামানায় যখন ক্রাইসিস তৈরি হয়েছিল তখন প্রধানমন্ত্রী কিভাবে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিলেন, আর এই মুহূর্তে কংগ্রেস কিভাবে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াচ্ছেন সেটাও আপনাদের সামনে পরিষ্কার করে আজকে আমি বলতে চলেছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, আমরা জানি যে গোটা বিশ্বের দেশগুলি শক্তিশালী দেশগুলো ভারতের পাশে দাঁড়িয়েছে, দ্ব্যর্থভাবে ভারতকে সাপোর্ট দেওয়ার কথা বলেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো 36 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম 24 থেকে 36 ঘন্টার মধ্যে কিন্তু ভারত আক্রমণ করতে পারে বলে পাকিস্তানের গোয়েন্দা সূত্রের খবর। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা দেশের প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিদের এক হওয়া উচিত। কারুর মনে প্রশ্ন থাকা উচিত নয় যে কবে যুদ্ধ শুরু হবে। দয়া করে যুদ্ধটাকে একটা ভিডিও গেম মনে করবেন না। আমি আগেই আপনাদের সামনে বলেছিলাম, যদি রক্ত ঝরাতে প্রস্তুত থাকেন তাহলেই একমাত্র যুদ্ধের ডাক দেবেন। আমি বলতে চাইছি এতটাই সিরিয়াসলি কিন্তু আমাদের নেওয়া উচিত। যুদ্ধ প্রয়োজন অবশ্যই, তবে সেটা পপকর্ন খেতে খেতে টিভির পর্দায় শুয়ে খবর দেখার মতো করে নয়। এই পাকিস্তানকে কিভাবে কড়া ভাষায় জবাব দেওয়া যায় তার জন্য যদি কখনো সাহায্যের প্রয়োজন হয়, যে কোনো ভাবে, যদি অর্থনীতির টালমাটাল হয়, আমরা ভারতের পক্ষে দাঁড়াবো। কংগ্রেস সর্বদলীয় বৈঠক, অন্যান্য তৃণমূল কংগ্রেস তারা দ্ব্যর্থভাবে বলেছিল ভারতের পাশে রয়েছে, কিন্তু তারা ভারতের যে পাশে নেই তাদের বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যে সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। এই মুহূর্তে এই জায়গাতে আমি আপনাদের সামনে শোনাতে চাইবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2013 সালে প্রাইম মিনিস্টার মনমোহন সিংকে যখন নওয়াজ শরীফ দেহাতি অরত বলেছিলেন, ভারতের প্রাইম মিনিস্টার, কংগ্রেসের প্রাইম মিনিস্টার মনমোহন সিংকে যখন দেহাতি অরত বলেছিলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী তখনকার বিরোধী দলের একজন অন্যতম নেতা, তিনি কি মন্তব্য করেছিলেন দেখুন। তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে আপনাদের এত সাহস, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাদের দলের সঙ্গে আমাদের রাজনৈতিকগত তফাৎ রয়েছে, আমরা তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব, কিন্তু দেশের স্বার্থে আপনারা কংগ্রেসের পেছনে লাগবেন। আপনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দেহাতি অপরাধ বলবেন। কি বলেছিলেন তিনি, ভারতের প্রধানমন্ত্রী, বক্তব্যটা শুনুন। আর এই সমস্ত কংগ্রেসের যে সমস্ত ডিএনএর মানুষরা রয়েছেন তাদের একটু জানাটা প্রয়োজন যে যখন যুদ্ধ হয় তখন ঠিক এইভাবে প্রধানমন্ত্রী
এই মুহূর্তে বর্তমান প্রধানমন্ত্রীর মতো করে কিন্তু সকলেরই আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে সাপোর্ট করা উচিত। শুনে নিন একবার মন্তব্যটা। हिंदुस्तान में मेरे प्रधानमंत्री से हम लड़ेंगे, नीतियों के लिए झगड़ा करेंगे, लेकिन ये 125 करोड़ के देश के प्रधानमंत्री हैं। नवाज शरीफ, ये आपकी कौन सी औकात है? आप मेरे देश के प्रधानमंत्री को देहाती औरत कह के संबोधन करते हो और ये कहते हो कि हिंदुस्तान के प्रधानमंत्री तो देहाती औरत जैसे हैं। वो ओबामा के पास जाकर के मेरे खिलाफ शिकायत करते हैं। मैं जानता नहीं वो कौन पत्रकार थे, लेकिन मेरे देश के जो पत्रकार नवाज शरीफ के सामने बैठ करके उसकी मिठाई खा रहे थे और नवाज शरीफ मेरे देश के प्रधानमंत्री को भला बुरा कह रहे थे, गालियां दे रहे थे, देहाती औरत कह रहे थे, और हिंदुस्तान के उस पत्रकार से मेरी अपेक्षा थी, इस देश की अपेक्षा थी कि वो नवाज शरीफ की उस मिठाई को ठोकर मार के चल देते। শুনলেন পরিষ্কারভাবে দার্থ ভাষায় কিন্তু তিনি কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিলেন, কংগ্রেসের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন কোন সেই ভারতের সাংবাদিক যিনি নওয়াজ শরীফের সামনে মিষ্টি খাচ্ছিলেন, আর এই নওয়াজ শরীফ যখন ভারতকে বা তাদের কংগ্রেসের নির্বাচিত প্রধানমন্ত্রীকে নিয়ে যখন এরকম গালিগালাজ করছিলেন, কেন ওই ভারতের সাংবাদিক মিষ্টিগুলো তার মুখে ছুঁড়ে মারলেন না? এইটা হচ্ছে দেশপ্রেম। বিরোধী দল হতে পারেন কিন্তু দেশের নিরিখে সকলেরই এক থাকা উচিত। এই অবস্থায় আপনারা দেখেছেন কংগ্রেসের ভূমিকা। আপনাদের সামনে আমি বলেছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটা মুন্ডুর একটা ছবি প্রকাশ করে তারা বলছে গায়েব, অর্থাৎ সর তনসে জুদার মতো যে ধরনের ঘটনা ইসলামী মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলো কার্যত যেগুলোতে প্রভোগ করে, ঠিক সেই ধরনের একটা ছবি প্রকাশ করেছিল কংগ্রেস, করে লিখেছে সর তনসে জুদা, মানে মাফ করবেন, লিখেছিল গায়েব। গায়েব বোঝানোর জন্য অনেক অন্যান্য ছবি ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই রকম ইসলামিকদের ভাষায়, ইসলামিক টেরোরিস্টদের ভাষায় যেভাবে কংগ্রেস সমর্থন করলো, এই নির্লজ্জ একটি রাজনৈতিক দল যদি কোনোভাবে ভারতবর্ষে ফিরে আসে, সেই বছরই হবে, সেই 5 বছরই হবে ভারতের অন্তিম শয্যা। সাবধানে থাকবেন। কেন বলছি এই কথা? আমি আপনাদের সামনে এই জায়গায় একটা তথ্য দিতে চাইছি যে কংগ্রেস কিভাবে পাকিস্তানিদের, বাংলাদেশিদের যারা মানে ভারতের বৈধ ভিসা পাসপোর্ট ছাড়াই তারা ভারতে এসে প্রবেশ করে দীর্ঘদিন ধরে থাকছেন, তাদের পাশে কিভাবে কংগ্রেস দাঁড়াচ্ছে আপনাদের সামনে আমি এবার মুখোশটা খুলে দেব। গতকাল গুজরাটে আপনাদের সামনে বিভিন্ন জায়গায় দেখাচ্ছি, গুজরাটে অপারেশন শুরু হয়েছে যে একটা বাংলাদেশি অনুপ্রবেশকারী, একটা রোহিঙ্গা, একটা পাকিস্তানিকে তারা থাকতে দেবেন না। আপনারা এই মুহূর্তে আমাদের চ্যানেলের পর্দায় ছোট করে ভিডিওটা দেখুন, যেখানে 74টা বুলডোজার, 200 ট্রাক, 3000 পুলিশ পার্সোনাল, 1800 মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেম্বার, এরা সকলে মিলে 2000 ইল্লিগাল বাংলাদেশি এবং পাকিস্তানিদের বাড়ি গুড়িয়ে দিয়েছেন। এর আগেই গুজরাটে যিনি হোম মিনিস্টার ছিলেন তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যারা বাংলাদেশি বা পাকিস্তানিরা রয়েছেন তারা আপনারা নিজের পায়ে হেঁটে চলে আসুন, সারেন্ডার করুন, আর যদি না করেন তাহলে আপনাদের কিন্তু ইহকাল পরকালের আমরা কিচ্ছু ভাববো না। আর ঠিক সেই মতো অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায়। একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে অবৈধ বাংলাদেশিরা যারা আমাদের দেশের খায়, আমাদের দেশের পরে আর আমাদের দেশের মানুষকে মারে, তাদের বাড়িগুলোকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আর এদের বাড়ি ধূলিসাৎ হচ্ছে দেখে আমাদের শেকু এবং মাকুদের চোখে জল চলে আসছে। তারা কোনোভাবে কোনো না কোনোভাবে সেগুলো প্রকাশ করে ফেলছেন সোশ্যাল মিডিয়ায়, আর তাদের চরিত্রটা ভারতের সাধারণ মানুষ ধরে ফেলছেন। কেন এটা বলছি? এই ঘটনার পর কি হয়েছে জানেন? কংগ্রেস চলে গিয়েছিল গুজরাট হাইকোর্টে যে কেন এই ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি, সেই জন্য তৎক্ষণাৎ এটাকে আটকানোর জন্য গুজরাট হাইকোর্টে কংগ্রেস চলে গিয়েছিল, কিন্তু গুজরাট হাইকোর্টের তরফ থেকে সেই পিলকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবার আপনারা ভেবে দেখুন কংগ্রেস কাদের ব্যাকিং করার চেষ্টা করছে। কেন বলুন তো? এই যে ইল্লিগাল যে রোহিঙ্গারা আমাদের দেশে ঢুকে রয়েছে,
তারা 2 বছর 3 বছর থাকতে 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 আসলে ভারতের নাগরিক হয়ে যাবেন। আমাদের পশ্চিমবঙ্গ বসেই রয়েছে দোকান খুলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দোকান খুলে বসে রয়েছে। ওই অল্প 100-200 কিংবা 2000-5000 টাকা দিলেই বৈধ সবকিছু পেয়ে যাবেন এখান থেকে। কাজে আপনি ভারতের নাগরিক হয়ে যাবেন। আর নাগরিক হয়ে আপনি যদি পশ্চিমবঙ্গে থাকেন তাহলে তৃণমূলের ভোটার হয়ে গেলেন, যদি আপনি কংগ্রেস শাসিত রাজ্যে থাকেন তাহলে কংগ্রেসের ভোটার হয়ে গেলেন, যদি আপনি উত্তরপ্রদেশে থাকেন তাহলে সমাজবাদী পার্টির ভোটার হয়ে গেলেন। আর এরপরেই আপনার কাজ হবে ওই মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটলে আপনারা দলে দলে যাবেন হিন্দুস্থানে দাঁড়িয়ে হিন্দুদের ওপর এইভাবে নির্বিচারে আপনারা নিরীহদের ওপর আক্রমণ করবেন একতরফা ভাবে। আর সেগুলোকে সাপোর্ট করছেন আমাদের একেবারেই সব থেকে পুরনো একটি রাজনৈতিক দল, যারা দীর্ঘদিন ধরে ভারতকে শাসন করে ভারতের অবস্থা খারাপ করে দিয়েছে, সেই কংগ্রেস এটাকে সাপোর্ট করে গুজরাট হাইকোর্টে চলে গেছে। এর থেকে বড় প্রমাণ আপনাদের আর কি লাগবে আমাকে বলুন। কিভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছে? একদিকে সর্বদলীয় বৈঠকের সময় তারা বলছে যে আমরা দেশের পাশে রয়েছি, আমরা সবকিছু নরেন্দ্র মোদী যা করবেন সেই সিদ্ধান্তের উপর আমাদের আস্থা রয়েছে, একদিকে এটা বলছেন। অন্যদিকে রবার্ট বাট্রা বলছেন যে নরেন্দ্র মোদীর জন্যই কিন্তু আজকে ভারতবর্ষে মাইনরিটিদের জন্য এই খারাপ অবস্থা হয়েছে, মাইনরিটিরা নাকি তারা আশঙ্কায় ভুগছেন, মারা যাচ্ছে হিন্দুরা, আর কংগ্রেস আশঙ্কায় ভুগছে মাইনরিটিদের। আঘাত আসছে হিন্দুদের ওপর, বেছে বেছে মারা হচ্ছে হিন্দুদের ওপর, নিধন হচ্ছে হিন্দুদের ওপর, কংগ্রেস উদ্বিগ্ন হয়ে যাচ্ছে মাইনরিটিদের ওপর। আর তার সঙ্গে শেকু এবং মাকু গলার স্বরে স্বর মিলিয়ে বলছেন হ্যাঁ ঠিক বলছে ঠিক বলছে, দিয়ে চোখের জল ফেলছে। আপনারা দেখলেন যে ভারতের প্রধানমন্ত্রীর গলা কাটা মূর্তি পর্যন্ত তারা প্রকাশ্যে এনে কিভাবে নির্লজ্জভাবে আক্রমণ করেছে, যখন ভারতের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন, পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন যে ভাববেন না যে কংগ্রেস শাসন করছে বলে আপনারা আমাদের সমর্থন পাবেন, আমরা একেবারেই আপনার বিরুদ্ধে কথা বলছি, আমরা আমাদের প্রধানমন্ত্রীর পাশে রয়েছি। আর আজকে পাকিস্তানের পার্লামেন্ট থেকে শুরু করে পাকিস্তানের টিভি মিডিয়া তারা একটাই আলোচনা করছে যে দেখুন কিছু বড় কিছু হবে না, তার কারণ ভারতে বেশ কিছু রাজনৈতিক দলরা রয়েছে তারা নরেন্দ্র মোদীর খিলাফে দাঁড়িয়ে গেছেন। পাকিস্তান সেটা খুব ভালো করে জানেন। এটাই একমাত্র ভারতের সব থেকে ভয়ের ব্যাপার। ভারতের সন্ত্রাসবাদী মোকাবিলাটা ভারতের কাছে কোনো বড় ব্যাপার নয়। যে কোনো মুহূর্তে যে কোনো বড় সন্ত্রাসবাদী মোকাবিলার জন্য ভারতের সেনাবাহিনী সক্ষম। বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ, এমনি এমনি চতুর্থ শক্তিশালী দেশের তকমা পাওয়া যায়, এমনি এমনি চতুর্থ শক্তিশালী অর্থনীতির দেশের তকমা পাওয়া যায়। এরকম একটা শক্তিশালী দেশের সঙ্গে পাঙ্গা নিয়ে বাঁচা যায় শুধুমাত্র যদি এই শেকু এবং মাকুরা দেশের সঙ্গে দেশদ্রোহিতা করে, তাহলে হ্যাঁ, তাহলে এরকম ঘটনা ঘটতে পারে। আপনারা প্রতিবাদ করুন, দেখুন এর একমাত্র ভাষা প্রতিবাদ। আপনারা যদি এগিয়ে না আসেন, আপনাদের যদি মতামত না লেখা আমরা কমেন্টে দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারি না যে আপনারা আমরা সবাই ইউনাইটেড। তার মধ্যে মুসলমান ভাইরা রয়েছেন যারা ঝন্টু শেখের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তাদের ওয়েল উইশাররা, যারা প্রকৃত ভারতীয় সেই মুসলমানরাও আমাদের সকলের পাশে রয়েছেন। তার কারণ আমরা সকলে ভারতীয়। আমরা বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানদের কথা বলতে পারবো না, আমরা পাকিস্তানের রোহিঙ্গা মুসলমানদের জন্য আমাদের দেশকে অসুরক্ষিত করে দেব না, কিন্তু ঝন্টু শেখের মতো যে সমস্ত দেশপ্রেমী মুসলমানরা রয়েছেন তাদের জন্য স্যালিউট। তারা আমাদের দেশের গর্ব। লিখে জানান আপনাদের মন্তব্য, সকলে ইউনাইটেড হন। এটাই একমাত্র সময়। ঠিক যেভাবে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী সেই মুহূর্তে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিলেন, এই রকম ভাবে প্রত্যেকে আপনারা এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ান। এই একটাই আরজি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।